নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ানএক্স ব্যাট, পাওয়ার্ড বাই ইউইএম, গুড এডুকেশন গুড জব এবং অ্যাসিস্টেড বাই অ্যাসিওর অ্যাপ্লায়েন্সেস। আপনাদের আজকে প্রথমে ভেবেছিলাম যে বাসন্তী রঙা পাঞ্জাবি পরে বসলে কেমন হয়, তারপরে মনে হলো না, যেটা স্টেডিয়াম বুলেটিনে যেটা অরিজিনাল ড্রেস সেই ড্রেস কোডেই থাকা উচিত, স্পেশালি কালকে রাত্রিরে ওই রকম পাওয়ার হিটিং দেখার পর। কালকে রাত্রিরে ভারতের আরেকটা বড় খবর ছিল ভারতীয় ক্রিকেটে, যে ভারতের মেয়েরা টি-20 ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে। কিন্তু সমস্ত হেডলাইন্স আজকে দেখুন, বেশিরভাগ হেডলাইন্স হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট টিমের পারফরমেন্স নিয়ে। অমিতাভ বচ্চন নিজে টুইট করেছেন, অমিতাভ নিজে ছিলেন কালকে ওয়াংখেড়েতে, অভিষেক ছিলেন, অনেক বিশিষ্ট মানুষেরা ছিলেন, মুকেশ আম্বানি, তার একটা ছবি আছে এরকমভাবে একটা 6 দেখে উৎসাহ প্রকাশ করছেন, সাপোর্ট করছেন, নারায়ণ মূর্তি ছিলেন, ঋষি সাওনাক কিছুদিন আগেই যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, আমির খান ছিলেন। এইরকম একটা বিশাল সমাবেশের মধ্যে অভিষেক শর্মা, তিনি 54 বলে 135 রানের যে ইনিংসটা খেলেছেন কালকে, তার মধ্যে 13টা ছক্কা, মানে 78 রান এসেছে শুধু 6 পয়েন্ট থেকে মিড অন অব্দি 6 মেরেছেন একটা হাফ সার্কেলে। এবং এত জোর জোর সেগুলো গ্যালারিতে পড়েছে যে ওয়াংখেড়ে গ্যালারিতে অনেকে খুব একটু কি বলবো হয়ে বসছিলেন যে এই না 6 এসে কোলের কাছে এসে পড়ে, আর ওইরকম জোরে জোরে মার্চ স্ট্রেট যদি এসে পড়ে যে কোনো কেউ ইনজিয়ার্ড হয়ে যেতে পারেন। অভিষেক শর্মা আপাতদৃষ্টিতে রোগাসোগা একটি ছেলে, যুবরাজ সিংয়ের শিষ্য, যাকে নিয়ে যুবরাজ সিংয়ের কখনো সন্তুষ্টি হয় না রাদার, এবং যিনি সবসময় বলেন আরো বেটার করতে। কালকে তিনি ইভেনচুয়ালি টুইট করেছেন যে আমি তোমাকে এই জায়গায় দেখতে চাই। আমরা এতদিন কথা বলছিলাম যশস্বী জয়সওয়াল নিয়ে, তারও আগে শুভমন গিল নিয়ে, ঋষভ পন্ত নিয়ে। এবারে দুটো ইনিংস, একটা কলকাতা ইনিংসে অভিষেক শর্মার একটা ইনিংস, আর এই গতকাল রাত্রির ইনিংস তাকে ইজিলি হেডলাইনে নিয়ে এসছে। এবং মনে রাখতে হবে যে টিমের এগেনস্টে ইনিংসগুলো তিনি খেলেছেন, সেই টিমে জোফরা আর্চার বলে আছেন একজন, যিনি 140-এর ওপর স্পিডে বল করেন, কোনো কোনো ডেলিভারি 145-এ। আদিল রশিদ বলে একজন স্পিনার আছেন, যিনি স্পিনারদের ক্ষত্রিয় সভায় খুব সামনের সারিতে জায়গা পান। অদ্ভুত এই অভিষেক শর্মার পুরো, যদি কেউ প্র্যাকটিসটা দেখেন, যে পুরো সবসময় যেন মনে হয় চেস্টনের চেস্টন হয়ে দাঁড়িয়ে আছেন। যে কোনো ক্রিকেট কোচকে জিজ্ঞেস করবেন, বলবেন যে কি, অন্তত যারা একটু পুরোনো দিনের বিশুদ্ধবাদী, যে দাঁড়াচ্ছে কি করে, এ তো সাইড অন নয়, যে কোনো সময় সুইং বোলারকে আউট করে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি এত ভালো বলটা দেখেন, এবং ইনিংসের আগে দেখবেন বলটা হাতে নিয়ে উনি নানান রকম বলে বলের মুভমেন্টটা চোখের সঙ্গে বলের তখনই যেন একটা সড়গড় করে নেন, যাতে বলটা ভালো দেখেন। এবং দেখবেন কিছুদিন বাদে যে কোনো কোচিং ক্যাম্পের ম্যাচগুলোতে এগুলো তো খুব ছোঁয়াচে, এবং লোকে লেজেন্ডদের দেখে, বড় প্লেয়ারদের দেখে এগুলো শেখে। দেখবেন স্কুল লেভেলেও হয়তো অনূর্ধ্ব 13-তে কোনো ওপেনার ব্যাট করতে নেওয়ার আগে ওইভাবে বলটা দেখছে, কারণ ওভাবে যখন বলটা কেউ দেখে এইরকম মুভমেন্ট করে, তখন সে বলের পুরো সার্কেলটা তার কাছে ক্লিয়ার হয়ে যায়। এরকম নানান অভিনব ব্যাটিং প্র্যাকটিস এসছে, তার একটাই করেছেন অভিষেক শর্মা। ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু তিনি নন, মাফ করবেন, প্লেয়ার অফ দ্য সিরিজ। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন বরুণ চক্রবর্তী। ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই অভিষেক শর্মা, কারণ দুটো উইকেটও নিয়েছেন 3 রানে। ম্যান অফ দ্য সিরিজ বা প্লেয়ার অফ দ্য সিরিজ যাই বলুন, প্লেয়ার অফ দ্য সিরিজ কিন্তু বরুণ চক্রবর্তী। 14টা উইকেট নিয়েছেন, 9.85 হচ্ছে তার, 8.5 হচ্ছে তার অ্যাভারেজ, ইকোনমি হচ্ছে 7.66। মজার ব্যাপার যে বরুণ চক্রবর্তী বা অভিষেক শর্মা, যারা ওয়ানডে সিরিজের আগে টি-20-তে ভারতকে 4-1 জেতালেন, তারা কিন্তু কেউ ওয়ানডে সিরিজে নেই। অর্থাৎ এই যে ওয়ানডে সিরিজটা শুরু হবে 6 তারিখ থেকে, 3 ম্যাচ ওয়ানডে সিরিজ এবং তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, তাতে না আছেন বরুণ চক্রবর্তী, না আছেন অভিষেক শর্মা। বাকিরা যারা আছেন তাদের কেউ কেউ অক্ষর প্যাটেলের মতো কিন্তু খুব একটা ফর্মে নেই। এবং খুব ইন্টারেস্টিং যে এরা এত ভালো খেলেছেন, তিলক ভার্মা, অভিষেক শর্মা। তিলক ভার্মা একটা ইনিংসে দুরন্ত ব্যাটিং করেছেন, বরুণ চক্রবর্তী
যে গোটা টুর্নামেন্টে ইন্ডিয়ান ক্যাপ্টেনের যে রোহিত শর্মার মতো ফর্ম চলল, সেটা নিয়ে কিন্তু খুব বেশি কেউ আলোকপাত করেননি। ভাবতে পারেন তিনি সূর্যকুমার যাদব, যিনি টি-20 বিশ্বকাপের ওই ক্যাচে ভারতকে ফিরিয়ে এনেছিলেন ম্যাচে, সেই লোকটি গোটা সিরিজে মাত্র 28 রান করেছেন। ঠিক শুনছেন, সূর্যকুমার যাদব গোটা সিরিজে করেছেন মাত্র 28 রান। সঞ্জু স্যামসন ওপেনার, তার অবস্থাও খুবই খারাপ, খুব খারাপ, প্রত্যেকটা ম্যাচে ব্যর্থ। এই ব্যর্থতাগুলো চোখে পড়েনি যেহেতু বাকিরা ম্যাচ নিয়ে চলে গেছেন। গৌতম গম্ভীর কালকে দেখছিলাম সিরিজ শেষে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, তাতে কেভিন পিটারসনের ছিলেন। গৌতম গম্ভীর বললেন যে আমার টিম এখন থেকে হাই রিস্ক অ্যাপ্রোচেই খেলবে, এটাই আমাদের অ্যাপ্রোচ। হ্যাঁ, সেটা করতে গিয়ে আমরা কোনোদিন হয়তো 130 অল আউট হয়ে যেতে পারি, সো বি ইট। কিন্তু টি-20 এখন খেলতে হলে এভাবেই খেলতে হবে, অর্থাৎ 200 থেকে 225 থেকে 250 রান টার্গেট করে খেলতে হবে। প্রত্যেকটা ম্যাচে ভারত টার্গেট করবে 225 থেকে 250 রান। এবার রোজ রোজ তো সেটা হবে না। কালকে যেরকম পাওয়ার প্লেতে সর্বকালের রেকর্ড হয়েছে 95 রান 1 উইকেটে, ভাবাই যায় না। 10 ওভারের মধ্যে অভিষেক শর্মা তিনি সেঞ্চুরি কাছাকাছি চলে গেছেন। 54 বলে 135, ভাবতে পারেন পাওয়ার হিটিং কোন পর্যায়ে যেতে পারে। 37 বলে সেঞ্চুরি, যেটা টি-20 ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। মনে রাখতে হবে তার রানটা ইংল্যান্ডের এগেনস্টে, যেটা দ্রুততম সেঞ্চুরি, সেটা কিন্তু এত পাওয়ারফুল টিমের সঙ্গে নয়। তাই অভিষেক শর্মা নেই, বরুণ চক্রবর্তী নেই, ভারত ওয়ানডে সিরিজে কি করবে? আর এই যে গৌতম গম্ভীর বলছেন হাই রিস্ক অ্যাপ্রোচ, খুব ভালো কথা। কারণ আমরা দেখছি সত্যি যে টি-20 বিশ্বকাপের পর, ফাইনাল জেতার পর ভারত 21টা টি-20 ম্যাচ খেলেছে, 21টা। তার মধ্যে 18টা ম্যাচে ভারত জিতেছে, দুর্দান্ত পারফরমেন্স। 21টা ওয়ানডে টি-20 ম্যাচের 18টা ভারত জিতেছে, খুব ভালো। কিন্তু আবার বলছি যে এই 4-1 সিরিজ জেতার মধ্যে কয়েকটা ফ্যাক্টর কাজ করেছে। 1, নিশ্চয়ই বরুণ চক্রবর্তী। 2, তিনি অভিষেক শর্মা। 3, তিলক ভার্মা খুব ক্রিটিক্যাল ইনিংস খেলেছেন। আর 4 নম্বরে আসছি, তার আগে বলি যে এরা থাকবেন না, ওয়ানডেতে কে খেলবেন? গৌতম গম্ভীর বলছেন যে ওয়ানডেতেও যে দুজন আসছেন খুব এক্সপিরিয়েন্স, নাম না করে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, আমি আশা করব তারাও টেম্পোটা রাখবে। এবার ইন্ডিয়ান কোচ যদি টি-20তেই টার্গেট করেন যে তিনি 250 করবেন, 225 থেকে 250, তাহলে ওয়ানডেতে তো সেই টার্গেটটা 400 হওয়া উচিত। এবার সেই রানটা কে করবেন? বিরাট কোহলি, রোহিত শর্মা দুজনেই রঞ্জিতে রান পাননি, কোনো কনফিডেন্স বলতে কিছু নেই। বিরাট কোহলি হয়তো সর্বকালের অন্যতম সেরা ওয়ানডে প্লেয়ার, কিন্তু তাকেও তো এই পেসে ব্যাট করতে হবে। যে বিশ্বকাপের 2023 যখন হয়েছিল, যখন জয়জ্যোতি ঘোষ এবং আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা ম্যাচ কভার করছিলাম, আমরা দেখেছিলাম বিরাট কোহলি একটু স্লো খেলছেন। কেন স্লো খেলছেন না, রাহুল দ্রাবিড় ওইভাবে ছকটা করেছিলেন যে বাকিরা মারবেন, বিরাট কোহলি একদিকটা থাকবেন। গৌতম গম্ভীর কি সেই ছক করবেন? এই ছকটা যখন হয়েছিল 2023-এর শেষ দিকে, তখন রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে ছিলেন, শুরুর কাজটা রোহিত শর্মা করে দিতেন। এই রোহিত শর্মা সেই কাজ করতে পারবেন? মনে রাখতে হবে 3 ম্যাচের পরে ভারত গিয়ে সোজা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়ছে। খুব ইন্টারেস্টিং একটা পরিস্থিতি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন গিয়ে পড়ছে, তখন তারা কি যথেষ্ট প্রিপেয়ার থাকবে? আমি চ্যাম্পিয়ন্স ট্রফির টিমটা একবার বলি, যে টিমে আবার বলছি কোনো অভিষেক শর্মা নেই, কোনো বরুণ চক্রবর্তী নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির টিমটা আমরা পেছনে দেখতে পাচ্ছি যে যেখানে একমাত্র ফর্মে আছেন কিন্তু হার্দিক পান্ডিয়া। টিমটা হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, কে.এল. রাহুল, কেউ ফর্মে আছেন বলে জানা যায়নি। হার্দিক পান্ডিয়া একমাত্র ফর্মে আছেন। অক্ষর প্যাটেল ফর্মে নেই। ওয়াশিংটন সুন্দর মোটামুটি। কুলদীপ যাদব নতুন ফেরত আসছেন চোট থেকে। মোহাম্মদ শামি এখনও ফর্মে আসেন। আর্শদীপ সিং ফর্মে আছেন। ইয়াসি জয়সওয়াল লাস্ট ফর্মে ছিলেন। ঋষভ পন্ত মোটামুটি ফর্মে, এবং রবীন্দ্র জাডেজা ফর্মে দেখতে পাচ্ছি দুজনকে, হার্দিক পান্ডিয়া এবং আর্শদীপ সিং। এছাড়া বাকিদের প্রত্যেককে নিয়ে কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়েছে। এই অবস্থায় 3 ম্যাচের সিরিজ গম্ভীরের কাছে নিশ্চয় একটা ভালো সুযোগ। প্রত্যেককে তিনি দেখে নেবেন, দেখে নিয়ে সেই অনুযায়ী ঠিক করবেন তার 11 কি হবে দুবাইতে গিয়ে। এবার যেখানে ম্যাচ হচ্ছে সেখানে কি দুবাইয়ের মতো পরিস্থিতি আছে? মনে করা যাক নাগপুরে প্রথম ম্যাচ, নাগপুরের মাঠে কি দুবাইয়ের পরিস্থিতি আছে, নাকি দুবাইয়ের পরিস্থিতি নেই?
এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, যে ভারত কোন কন্ডিশনে খেলবে, সেই কন্ডিশনে পরিস্থিতি কি তৈরি আছে। রবীন্দ্র জাডেজা খুব অভিজ্ঞ প্লেয়ার, ধরে নেওয়া যায় দুবাইতে তিনি মানিয়ে নেবেন। বাকিরা, কুলদীপ যাদব যথেষ্ট সুস্থ, মোহাম্মদ শামিকে দেখে তো এখনও মনে হচ্ছে না, যদিও তিনি উইকেট পেয়েছেন, যে আগের মোহাম্মদ শামি তিনি হতে পেরেছেন। তাহলে ভারতকে টানবেন কে? মনে রাখতে হবে, এই মোহাম্মদ শামি বিশ্বকাপে ভারতকে সবচেয়ে বেশি টেনেছেন। লাস্ট বিশ্বকাপে রোহিত শর্মা দুর্দান্ত ব্যাটিং করেছেন, বিরাট কোহলি সবচেয়ে বেশি রান করেছেন টুর্নামেন্টে। কিন্তু মনে রাখতে হবে, মাঝখানে চলে গেছে প্রায় ১.৫ বছর। এই সময়ের মধ্যে যারা বয়স্ক, তাদের অনেককে ফর্ম এবং ফিটনেস তাদের সঙ্গে বিট্রে করেছে। এবার কতটা ফিট থাকবেন তারা, কত দ্রুত মানিয়ে নেবেন তার সঙ্গে, এটা খুব ইন্টারেস্টিং দেখার হবে। আর আরেকটা কথা বলি, যে অভিষেক শর্মার ইনিংসটা দুর্দান্ত, কিন্তু ইনিংসটা খেলা হয়েছে মনে রাখবেন ডেড রাবারে। ভারত ২৪৭ করেছে যখন সিরিজ তারা জিতে গেছে। সবচেয়ে ভাইটাল ছিল আগের ম্যাচটা, অর্থাৎ ফোর্থ ম্যাচটা, যে ম্যাচটা যে কোনো দিকে যেতে পারত। কি করে ভারতের দিকে এলো? ছোট্ট একটা ঘটনা রয়েছে, একটা বিতর্কও রয়েছে, আসছি সেটাতে। আপাতত এই 1x ব্যাট পরিবেশিত এবং পাওয়ার্ড বাই UEM, গুড এডুকেশন গুড জব, অ্যাসিস্টেড বাই অ্যাসিওর অ্যাপ্লায়েন্সেস। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না। ওই কারণটা নিয়ে আসছি, বিতর্কিত কারণটা, যে জন্য ভারত ফাইনালি T20 সিরিজটা জিতেছে। কিন্তু ওই বিতর্কটা না হলে, ঘটনাটা না হলে, কে বলতে পারে সিরিজ কোন দিকে যেত। একটা ছোট্ট, আপনাদের একটা ছোট টিপস দিই, কী করে 1x ব্যাটটা ডাউনলোড করতে হবে সেটা একটু দ্রুত দেখে নিন। তারপরে আমরা সেই বিতর্কে ঢুকবো, যে বিতর্ক এই ভারত ইংল্যান্ড T20 সিরিজের সবচেয়ে বড় বিতর্ক, এবং হয়তো সেই বিতর্কই ফয়সলা করে দিয়েছিল। কিন্তু তার আগে দেখে নিন কি করে ডাউনলোড করতে হয় অ্যাপটা। লিংক যদি থাকে, লিংকে ক্লিক করতে হবে। তারপর একটা ইন্টারফেস দেখা যাবে। অ্যান্ড্রয়েড আর iOS এর জন্য আলাদা আলাদা লিংক থাকবে। যেটা দরকার সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখাবে। ডাউনলোডের পর ওপেন অপশন দেখাবে। ওপেন অপশনে ক্লিক করুন। তারপর ইনস্টল অপশনে ক্লিক করুন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন। তারপর অ্যালাউ করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে। তারপর নেক্সট করতে হবে। এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে। ফিল আপের পর কনফার্ম করতে হবে। এরপর ডিপোজিট আর কন্টিনিউ অপশন আসবে। আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। প্রথম ইউপিআইতে গিয়ে পেড করতে হবে। স্ক্যানার দেখতে পাবেন। পেড করার পর আপনি খেলতে পারবেন। আবার ফিরছি স্টেডিয়াম বুলেটিনে। আপনাদের একটা পুরোনো দিনে নিয়ে যাই, বুঝেছেন। আগে একনাথ সোলকার বলে একজন ছিলেন, নিশ্চয়ই জানেন, লেজেন্ডারি ফিল্ডার। আমি জানি না এখনকার যারা প্রোগ্রাম অনুষ্ঠানটা দেখছে, যাদের বয়স হয়তো 25 বা তার কম, তারা একনাথ সোলকারের নাম শুনেছে কিনা। কিন্তু একনাথ সোলকার হচ্ছেন ভারতবর্ষের ইতিহাসে সর্বকালের সেরা ক্লোজ ইন ফিল্ডার, যার ক্যাচগুলোই এক একটা সিরিজ জিতিয়ে দিত, যাকে 4 জন স্পিনার মনে করেন এখনও, যে 3 জন স্পিনার জীবিত আছেন, যে তাদের যে এত বড় করে দেখা হয় তার অন্যতম বড় কারণ একনাথ সোলকারের ফরওয়ার্ড শট লেগে অ্যাসিস্ট্যান্স। সেই একনাথ সোলকার মাঝে মধ্যে 12th ম্যানও হতেন, শেষ দিকে ফর্ম পড়ে গিয়েছিল। এই কলকাতাতেই জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলেছেন। একনাথ সোলকার যখন 12th ম্যান থাকতেন, ইন্ডিয়ান ক্যাপ্টেনদের কি স্ট্র্যাটেজি থাকতো জানেন? যখন ইন্ডিয়ান টিম ফিল্ডিং করছে, তখন যে কোনো একজনকে ভেতরে পাঠিয়ে দেওয়া হতো অসুস্থতার অজুহাতে। সোলকারকে নিয়ে আসা হতো। তখনকার নিয়ম ছিল যে যিনি 12th ম্যান, তিনি ক্লোজ ইনে দাঁড়াতে পারবেন না, অর্থাৎ অলিখিত একটা নিয়ম ছিল। ইন্ডিয়ান ক্যাপ্টেনরা সেটার খুব একটা পরোয়া করতেন না, তারা সোলকারকে ক্লোজ ইনে দাঁড় করিয়ে দিতেন। অপোনেন্ট ক্যাপ্টেন যখন অবজেক্ট করতেন, তাকে আবার বাউন্ডারির ধারে পাঠিয়ে দেওয়া হতো। অনেকটা এরকমই নিয়ম আইপিএলে আমরা গতবার দেখলাম। ইম্প্যাক্ট সাব, অর্থাৎ একজন ব্যাটিং করবেন, বোলিং করবেন একজন, বা ফিল্ডিং করবেন আরেকজন, অর্থাৎ টোটাল খেলাটা হয়ে যাচ্ছে 12 জনের। এবার ঠিক এরকমই একটা বিতর্ক এসে হাজির হলো ভারত ইংল্যান্ড T20 T20 ম্যাচে, যখন আমরা দেখলাম শিবম দুবের হেলমেটে বল লেগেছে। এখন আইসিসির নতুন নিয়ম আছে, স্পেশালি সিডনিতে দুর্ভাগ্যজনক মৃত্যুর পর হেলমেটে বল লাগলে, হেলমেটে বল জোর লাগলে অনেক সময় মাথার চিকিৎসার জন্য, মাথার চোটের চিকিৎসার জন্যে কনকাশন সাবস্টিটিউট দেওয়া হয়। অর্থাৎ কেউ যদি মাথায় চোট লেগে গুরুতর আহত হন,
তার জায়গায় পরের ইনিংসে অন্য কেউ নামতে পারেন। কিন্তু এখানে একটা কথা আছে, 1273 of the playing condition for concussion substitutes, the ICC match referee should ordinarily approve a substitute if the replacement is a like-for-like player whose inclusion will not excessively advantage his team for the remainder of the match. অর্থাৎ লাইক ফর লাইক মানে কি, মানে প্রায় মতো, অর্থাৎ ডাবল, যেরকম বডি ডাবল হয় সিনেমায়, প্রায় ডাবল। কিসে ডাবল না, আপনি যদি ব্যাটসম্যান হন তাহলে আপনার ব্যাটসম্যান আপনার ডাবল হবে, আপনি বোলার হলে আপনার বোলার ডাবল হবে, এই ধরনের। সেক্ষেত্রেই আপনি কিন্তু কনকাশন সাবস্টিটিউট ব্যবহার করতে পারবেন, যে এক্সেসিভলি ম্যাচে কোনো অ্যাডভান্টেজ দেবে না অন্য টিমকে। কারণ আপনার প্লেয়ার চোট হয়েছে, আপনি অ্যাডভান্টেজ পেতে যাবেন কেন? আমরা কি দেখলাম, শিবম দুবে, যার কিনা এত গুরুতর চোট লেগেছে, তিনি কালকে রাত্রিরেও খেললেন 48 ঘন্টার মধ্যে পরের ম্যাচ। তার মানে গুরুতর সেরকম চোট লাগেনি। কে নামলেন ভারতের হয়ে কনকাশন সাবস্টিটিউট? হর্ষিত রানা। হর্ষিত রানা তো বোলার, চোট লেগেছে তো ব্যাটসম্যানের। শিবম দুবে তো প্রাইমারিলি বোলার, 2 ওভারও বল করেন কিনা সন্দেহ, ব্যাটসম্যান 2 ওভারও বল করেন কিনা সন্দেহ। তাকে তো রিপ্লেস করা উচিত ছিল কোনো ব্যাটসম্যানের। সে ব্যাটসম্যান কোথায়? আমি তাও রমনদীপ সিং তাকে রিপ্লেস করতে পারতেন, যিনি প্রাইমারিলি ব্যাটসম্যান, বল হয়তো করেন কিন্তু ফিল্ডার এবং ব্যাটসম্যান। চলে এলেন হর্ষিত রানা, 3টে উইকেট নিয়ে নিলেন এবং ভারত ম্যাচটা জিতে গেল। এখানে আমার প্রশ্ন, যদি হর্ষিত রানা না আসতেন তাহলে কি ভারত ম্যাচটা জিততে পারত? ঘোরতর সন্দেহ। 16 রানে ইংল্যান্ড ম্যাচটা হেরেছে, ভারত 181 করেছে, ইংল্যান্ড রানটা তুলেই ফেলতো যদি না হর্ষিত রানা এত ভালো বল করতেন। এবার প্রশ্ন হচ্ছে যে ম্যাচ রেফারি জওয়াগল শ্রীনাথ তিনি কি করে রাজি হলেন? তিনি কি করে, যেখানে পরিষ্কার লেখা আছে লাইক ফর লাইক, সেখানে তিনি কি করে হর্ষিত রানাকে তিনি নামতে দিলেন শিবম দুবের জায়গায়? এবার আরেকটা আইসিসির যে নিয়মে আছে, অলসো দ্য ডিসিশন অফ দ্য ম্যাচ রেফারি ইন রিলেশন টু কনকাশন রিপ্লেসমেন্ট রিকোয়েস্ট শ্যাল বি ফাইনাল and either team shall not be allowed to appeal। কারণ অ্যাপিল করার কোনো রাইট নেই, কিন্তু জোস বাটলার অলরেডি এটা নিয়ে কথা তুলেছে ইংল্যান্ড মিডিয়া, এমনকি সুনীল গাভাস্করও বলেছেন এটা অত্যন্ত অন্যায় হয়েছে, রবিচন্দ্রন অশ্বিন বলেছেন অন্যায় হয়েছে। এটা তো আইপিএল হয়ে গেল, এ তো ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে গেল, অর্থাৎ ব্যাটসম্যান ভেতরে চলে গেল, বোলার বেরিয়ে এলো। ভারতের কিন্তু এই জায়গাটা জেতাকে কিন্তু কলঙ্কিত করে রেখেছে। ইংরেজরা দিনে বছরের পর বছর এমন সব সততা দেখিয়েছে যে অনেকে বলবেন টিট ফর ট্যাট, কিন্তু শুধু যদি ক্রিকেট দেখেন তাহলে কিন্তু ভারতের এই জয়ে এটা কিন্তু একটা কোথাও একটা চোনা পড়ে থাকলো। অভিষেক শর্মার দুর্দান্ত ইনিংস তার জায়গায় থাকুক, কিন্তু যখন সিরিজ ডিসাইডেড হয়নি সেই সময় ঘটনাটা না হলে কি হতো আমরা কেউ জানি না। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে আপাতত তীব্র বিতর্ক চলছে, ক্রিকেট বিতর্ক। এক তো টিম নিয়ে ওয়াসিম আকরম সেই দেশের নির্বাচক কমিটিকে যাতা বলেছেন ভারতকে দেখে শেখো। আরও একটা, তার পেটে আরও একটা বিতর্ক চলছে যে গদ্দাফি স্টেডিয়াম নতুন করে হচ্ছে, সেখানে নাকি সেই এনক্লোজার, একটা বড় এনক্লোজার আছে, ইমরান খান এনক্লোজার থাকারই কথা। লাহোরের ছেলে তিনি, লাহোরের শের বলা হয় তাকে, সেই তার এনক্লোজারের নাম নেই ইমরান খানের। এমনকি গদ্দাফি স্টেডিয়াম থেকে সমস্ত ছবি সরিয়ে ফেলা হয়েছে ইমরান খানের। আমার মনে আছে 1996-তে প্রায় একই জিনিস ঘটেছিল, পাকিস্তানে যখন বিশ্বকাপ হয় তখন ইমরান সবে রাজনীতিতে জয়েন করেছেন। বেনজির ভুট্টো তার প্রতি কুপিত হয়ে যেসব তখন বিজ্ঞাপন দেখাতো তো টেলিভিশনে যে পাকিস্তান 92-এর বিশ্বকাপ জিতছে, ইমরান খানের মুখটা কেটে দেওয়া হতো। ইমরান বলতেন যেটা হচ্ছে হিস্টোরিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই হিস্টোরিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্যালিনের রাশিয়া করার চেষ্টা করেছিল, সফল হয়নি। আজকে জেলে বসে নিশ্চয়ই একই কথা বলছেন যে হিস্টোরিক্যাল ইঞ্জিনিয়ারিং করে কোনোদিন কেউ সফল হয়নি, যেটা সত্যি সেটা সত্যি থেকে গেছে। তুমি কি করে মুছবে যে দেশের জন্য আমি কি কি সম্মান বয়ে এনেছি, আমার ইনসুইং ইয়র্কারগুলো কি করে মুছে দেবে, আমার রিভার্স সুইং কি করে মুছে দেবে, ওগুলো তো ইউটিউবে রয়েছে, সোশ্যাল মিডিয়ায় রয়েছে, ফিল্মে রয়েছে। তুমি দেশের সরকার গদ্দাফি থেকেই আমার ছবি মুছে ফেলতে পারো, এর বেশি কিছু করতে পারো না। আজকের কুইজটা ইমরান খানের ওপরে। 1971-এ যখন জীবনের প্রথম টেস্ট ম্যাচ খেলেন তখন পাকিস্তানের দুজন ক্রিকেটার শোনা যায় ড্রেসিং রুমে তার বোলিং দেখে তীব্র ব্যঙ্গ করেছিলেন। তাদের একজন ফর্মার পাকিস্তান ক্যাপ্টেন, দুজন তীব্র ব্যঙ্গ করেছিলেন। একজন ফর্মার পাকিস্তান ক্যাপ্টেন কে ইনি কে, এর পরিচয়টা কি, আগামীকাল সকাল 8টার মধ্যে আমাদের কাছে পাঠাবেন।
আমরা একটু গ্রেস না হয় দিলাম, এখন প্রোগ্রামটা দেরিতে আপলোড করা হচ্ছে, তা সকাল 10টার মধ্যেই পাঠালেন, কিন্তু সকাল 10টার মধ্যে পাঠাবেন। এবার একটু ফুটবলে দ্রুত আসি। ফুটবলে মোহনবাগানের অশ্বমেধ ঘোড়া অপ্রতিহত গতিতে চলছে। মোহনবাগান যেভাবে খেলছে সেটা অবিশ্বাস্য, কারণ আইএসএল এর লিগ শিল্ড কোনো টিম দুবার পরপর জিতেছে এরকম কখনো হয়নি। আগে ছিল ট্রিপল ক্রাউনটা একটা অনন্য নজির ছিল, যেটা প্রথম জিতেছিল ইস্ট বেঙ্গল 70 দশকে, পরে মোহনবাগান জেতে। এখন হচ্ছে আইএসএল এর লিগ শিল্ড যুগ্ম কারা জিতবে। মোহনবাগান পরপর দুবার জেতার পথে। এখন পয়েন্ট টেবিলে দেখুন, মোহনবাগানের পয়েন্ট 19 ম্যাচে 43, জামশেদপুর আছে 34 পয়েন্টে। এখন যা অবস্থা তাতে কোনো অঘটন না ঘটলে মোহনবাগানই চ্যাম্পিয়ন হবে লিগ শিল্ড। এবং আমি জাস্ট আরেকটা স্ট্যাটস দেখছিলাম, শুভাশিস বসু মোহনবাগানে তিনি গোল করে বসে আছেন 6টা। ইস্টবেঙ্গলে যিনি সর্বোচ্চ গোল করেছেন তিনি গোল করেছেন 3টে, অর্থাৎ মোহনবাগানের ডিফেন্ডার ইস্টবেঙ্গলের ফরওয়ার্ডের চেয়ে বেশি গোল করেছেন। ইস্টবেঙ্গল 11 নম্বরে নিচে, এবং কালকে রাত্রিরে অ্যাকচুয়ালি সন্ধ্যের সময় যখন অভিষেক শর্মা তার বিধ্বংসী ইনিংসটা খেলছিলেন, সেই সময় দিল্লিতে ইস্টবেঙ্গল কর্তারা দেখা করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে, মনসুখ মান্ডকিয়ার সঙ্গে, এবং দেখা করে বলেন যে আইএসএল এর রেফারিং নিয়ে নিয়মিতভাবে তারা কিরম দুর্ভাগ্যের শিকার হচ্ছেন। এবার এটাও কিন্তু নজিরবিহীন। আইএসএল এ খারাপ রেফারিংয়ের জন্য বা আইপিএল এ খারাপ আম্পায়ারিংয়ের জন্য কোনো টিম গিয়ে, কোনো ফ্র্যাঞ্চাইজি গিয়ে দেশের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করছে, এটা কিন্তু নজিরবিহীন। এবার প্রশ্ন হচ্ছে যে ক্রীড়ামন্ত্রী কি করবেন? এটা ফুটবলে তো একদম কমপ্লিটলি একটা সেপারেট বডি। ফুটবল বা ক্রিকেটে মানে কালকে যদি বেঙ্গল টিম গিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে বলে যে রঞ্জিতে আমরা খারাপ ডিসিশন পাচ্ছি, তাতে কি লাভ হবে? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, দেবব্রত সরকারের মতো খুব ঝানু ক্লাব কর্তা যিনি এত বছর মাঠ করছেন, তিনি যখন ক্রীড়ামন্ত্রীর কাছে গেছেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে গেছেন। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা কি কোথাও তাকে বলা বা বোঝানো যে এখন যিনি আইএফএ প্রেসিডেন্ট আছেন কল্যাণ চৌবে, তার প্রতি আমরা অনেকেই আস্থা হারিয়েছি? রাজনৈতিকভাবে কি এটা তাকে বোঝানো? হঠাৎ করে তাহলে ইস্টবেঙ্গল ক্লাব গেল কেন? নাকি সমর্থকদের বোঝাতে যে আমরা যে কোনো ভারতের যে কোনো প্রান্ত অব্দি যেতে রাজি আছি, আমাদের উপর যে অবিচার হয়েছে সেটা বোঝানোর জন্য। ইস্টবেঙ্গলের উপর অবিচার হয়েছে ধারাবাহিকভাবে, সন্দেহ নেই, অনেক পেনাল্টি দেওয়া হয়নি, বিপক্ষে অনেক পেনাল্টি দেওয়া হয়েছে, কিন্তু তার সুরাহাটা ইউজুয়ালি সিস্টেমের মধ্যে থেকে করা উচিত। সিস্টেমের বাইরে যখন তারা গেছে, এটা কিন্তু খুব কৌতূহলের ব্যাপার হবে যে তারা কেন গেছে। আর মোহনবাগানের ক্ষেত্রে বলি যে দুজন বিদেশি স্টপারের জন্য মোহনবাগান এখনো অবধি 19 ম্যাচে মাত্র 14 গোল খেয়েছে। অ্যাকচুয়ালি মোহনবাগানের ইতিহাসে যে বড় বড় ক্লাব কর্তা আছেন, ধীরেন দে, টুটু বসু এবং তারপর সঞ্জীব গোয়েঙ্কা, এটা কিন্তু ঘটনা যে সঞ্জীব গোয়েঙ্কা কম সময়ের মধ্যে মোহনবাগানের ফুটবলকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি হয়তো ক্লাব কর্তা নন, কিন্তু তার জেতার লিপ্সা এবং বিদেশি দরকার হলে রিক্রুট করা, প্রয়োজন মতো বিদেশি রিক্রুট করা, বোঝা, কোচের সঙ্গে নিয়মিত কথা বলা, এটা কিন্তু মোহনবাগানের অভিযানকে বারবার করে একটা অন্য মাত্রা দিচ্ছে। তাই এখন সল্টলেক স্টেডিয়ামে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল বা বড় ম্যাচে দেখেন, মোহনবাগান সমর্থকরা দৌড়ে যান সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে সেলফি তোলার জন্যে বা তার সঙ্গে হাত মেলানোর জন্য। খুব কম সময়ের মধ্যে এসে ক্লাব প্রশাসনের বাইরে থেকে এসে একজন কলকাতা ময়দানে এত গুরুত্ব পাচ্ছেন, এটাও কিন্তু নজিরবিহীন। আর মলিনা, অনেক প্রশ্ন ছিল তাকে ঘিরে যে মলিনা কি হাবাস হতে পারবেন, অনেক বিক্ষোভেরও তিনি সামনে পড়েছিলেন, কিন্তু এখনকার মতো দেখা যাচ্ছে যে 9 পয়েন্ট বেশি নিয়ে আবার মোহনবাগানে খেলা পাঞ্জাব এফসির সঙ্গে বুধবার, যদি এই ম্যাচটাও জিতে চায় তাহলে কিন্তু প্রায় অপ্রতিহত গতিতে এগিয়ে যাবে। এবং আবার বলছি, নজিরবিহীন হবে যদি তারা আবার লিগ শিল্ড একই সঙ্গে জিতে। আমি শিওর কলকাতা একটা বিশাল বিশাল সেলিব্রেশন হবে। আপাতত আইএসএল এর রং কিন্তু সবুজ মেরুন। আজকের মতো এখানেই শেষ করা যাক আজকের এই অনুষ্ঠানে। 1xBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিন থেকে আজকে ফেরত যাই, কালকে পরশু তরশু মনে রাখবেন ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে, আর তারপরেই দামামা বাজবে চ্যাম্পিয়ন্স ট্রফির। স্টেডিয়াম বুলেটিন সমস্ত লেটেস্ট খবর নিয়ে আপনাদের জন্য অপেক্ষায় থাকবে। আজকের মতো যাই, শুভরাত্রি।